আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন ভিত্তিক ইঞ্জিনিয়ারিং স্কুল সফটম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে পলিটেকনিক ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীদের স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি প্রত্যেকটি পলিটেকনিক ভর্তিচ্ছু শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে। কারণ আমরা অলরেডি জানি যে 2014 সালের পরে এই পর্যন্ত কিন্তু কোনো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। মোটামুটি 10 বছরেরও বেশি সময় একটা গ্যাপ গিয়েছে। এখন প্রশ্ন প্যাটার্নটা আসলে কেমন হয়, আমরা তো ইতিমধ্যে কোন সাবজেক্ট থেকে কত মার্কের প্রশ্ন হবে সেটা সম্পর্কে জেনেছি, কিন্তু আসলে প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় সেই বিষয় সম্পর্কে আমরা এই ক্লাসে জানবো। এবং 2013 সালের প্রথম শিফটের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার 2013 সালের প্রথম শিফটের পরীক্ষা ম্যাথমেটিক্সের বা গণিতের ক্ষেত্রে কী কী ধরনের প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো এবং আমরা দেখব, এবং সেই প্রশ্নগুলো আমরা কিভাবে দ্রুত সলিউশন করতে পারি আমরা এই ক্লাসে বিস্তারিত সম্পর্কে জানব। প্রথম শিফট হচ্ছে যাদের সকালে ক্লাস হয়, এর পরবর্তীতে আমরা দ্বিতীয় শিফটের ক্লাসগুলো পর্যায়ক্রমে দেখব যে দ্বিতীয় শিফটের হচ্ছে প্রশ্নগুলো কিভাবে ছিল এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে করব। এটা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা প্রথম শিফট 2013-14 সেশন। তার মানে এটা ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 2013 সালে। আমরা এখানে মূলত গণিত সাবজেক্টের কিছু বিষয়গুলো দেখব। আমি গণিত সাবজেক্টের যে অধ্যায়গুলো নিয়েছি সেই অধ্যায়ের যে এমসিকিউগুলো আসছে সেই রিলেটেড এমসিকিউগুলো আমরা সলিউশন করব। এর বাহিরে আরও কিছু এমসিকিউ আছে যেগুলো হচ্ছে আমি যে অধ্যায়গুলো নেইনি তার বাহির থেকে এসেছিল। আচ্ছা দেখো, এখানে আমরা প্রথমে যেটা সলিউশন করবো এটা হচ্ছে সংখ্যা থেকে এসেছি। প্রথম অধ্যায়, নিচের কোনটি অমূলদ সংখ্যা? আমরা সংখ্যার ক্ষেত্রে কিন্তু মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এই বিষয়গুলো পড়েছি, তাই না? অমূলদ সংখ্যা মানে কি? যে সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না সেই সকল সংখ্যাগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। তাহলে দেখো এখানে আমাদের প্রথমে আছে পাই। তাহলে পাইয়ের মান কত? 3.1416। √2 এর মান কত? 1 একটা সামথিং একটা মান। √7 এর একটা মান আছে। তাহলে এইটা কিন্তু এখানেও ভগ্নাংশযুক্ত মান আসবে, এখানেও ভগ্নাংশযুক্ত মান আসবে। এই সকল মানগুলোকে আমরা কিন্তু পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারবো না। এই জন্য এই সকল সংখ্যাগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। তাহলে এখানে আমাদের পাই, √2, √7 সবগুলোই অমূলদ সংখ্যা। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি? সবগুলো। এরপরে 18 এর উৎপাদকের সেট নিচের কোনটি? এটা হচ্ছে বীজগাণিতিক রাশি থেকে আসা একটা প্রশ্ন। 18 এর উৎপাদকের সেট। তাহলে 18 উৎপাদকের সেট মানে হচ্ছে 18কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় বা ভাগশেষ শূন্য হয় সেই সকল সংখ্যাগুলোই হচ্ছে এই 18 উৎপাদক। তাহলে আমরা 18 ক্ষেত্রে যদি আসি, তাহলে দেখো 18কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, তাই না? আবার আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 9 দুগুণে 18। 3 দ্বারা ভাগ করতে পারি, 3 6 18। তারপর হচ্ছে 6 দ্বারা ভাগ করতে পারি আর 9 দ্বারা ভাগ করতে পারি। আবার একই রকম ভাবে এই 1 এর সাথে যদি আমরা 18 গুণ করি তাহলে 18 হয়। এটার সাথে যদি আমরা 9 গুণ করি 18 হয়। 6 গুণ করলে 18 হয়। আবার এখানে 3 গুণ করলে 18 হয়। আবার এখানে 2 গুণ করলে 18 হয়। সহজ বিষয় হচ্ছে 18তে রূপান্তর করার জন্য আমাদের এই যে এখানে যে সংখ্যাগুলো আমরা 18 সাথে 18 করার জন্য গুণ করলাম সেই সকল সংখ্যাগুলোই হচ্ছে এই 18 উৎপাদক। যেহেতু উৎপাদকের সেট কথা বলছে, আমরা দ্বিতীয় অধ্যায়ে সেট পড়েছি, তাহলে সেট হতে গেলে কি অবশ্যই দ্বিতীয় ব্র্যাকেট দ্বারা দিতে হবে এবং এগুলো হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার বা ছোট থেকে বড় অনুসারে আসবে। তাহলে দেখো 1 2 3 6 9, এখানে অপশন কোনটা আছে? এই যে 1 2 3 6 9 হচ্ছে সঠিক উত্তর। এরপরে আসো, এটা হচ্ছে সেট এবং ফাংশন দ্বিতীয় অধ্যায় থেকে আসা একটা প্রশ্ন, যে ফাংশন অফ x সমান 2x - 20 যদি হয় তাহলে x এর কোন মানের জন্য ফাংশন অফ x সমান 0 হবে? এই ধরনের ম্যাথগুলো কিন্তু আমরা আমাদের ক্লাসে সলিউশন করে এসেছি। দেখো ফাংশন অফ x সমান 2x - 20 যদি হয় তাহলে x এর কোন মানের জন্য ফাংশন অফ x সমান 0 হবে? আমাদের কি দেওয়া আছে? ফাংশন অফ x সমান 2x - 20, এটা আমাদের দেওয়া আছে। এখন কি বলছে? x এর কোন মানের জন্য, তার মানে x এর একটা মান আমাকে বের করতে হবে, সেই মানটা বসালে আবার কি ফাংশন অফ x সমান 0 হবে। তার মানে x এর পরিবর্তে আমরা এখানে কি বসালে সেটা সমান 0 হবে। তাহলে দেখো আমাদের এই অংশটুকু কি দেওয়া আছে না?
এই প্রশ্নগুলো কিন্তু দুই রকম ভাবে আসতে পারে। একটা হচ্ছে সরাসরি ফাংশন অফ একটা মান দিয়ে বলতে পারে এর মান কত, আবার এরকম বলতে পারে যে এক্স এর কোন মানের জন্য ফাংশন অফ এক্স সমান 0 হবে। তাহলে দেখো আমরা লিখতে পারি যে ফাংশন অফ এক্স সমান কত 0, আর এই পাশে কত আছে 2x - 20। তাহলে এখান থেকে কি অবশ্যই এক্স এর একটা মান আমরা পাবো, একটা সমীকরণ আমাদের চলে আসছে। তাহলে যেহেতু আমরা এক্স এর মান বের করবো, এটাকে বাম পাশে নিয়ে আসি। তাহলে 2x - 20 সমান কত 0। তাহলে দেখো এখান থেকে 2x সমান এই 20 কেটাকে যদি আমরা ডান পাশে পক্ষান্তর করি প্লাসের 20 হবে। এখন যদি আমরা 2 দ্বারা উভয়পক্ষকে ভাগ করি x সমান কত হবে 10। তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে 10। এখন আমরা যদি আমাদের যাচাই করার জন্য যে আসলে এই মানটা আমাদের সঠিক হয়েছে কিনা, x এর মান আমরা কত পেয়েছি 10, ফাংশন অফ x সমান কত 10, তার মানে ফাংশন অফ 10 বসালে আমরা এই যে মানটা এই মানটা 0 পাবো। আসলে 0 পাই কিনা সেটা আমরা একটু দেখি। তাহলে 2 × x এর মান কত 10 - 20। তাহলে দেখো 20 - 20 কত হচ্ছে 0। এইটুকু আমাদের করতে হবে না, এইটুকু করলে কিন্তু আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব। আমরা যাচাই করে দেখলাম আসলে আমরা যে মানটা বের করেছি x এর মান সেটা আসলে সঠিক কিনা। আচ্ছা, এরপরে আসো খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, সমীকরণের অধ্যায়ের ম্যাথ। এখানে দেওয়া আছে হচ্ছে p + q = 8 এবং p - q = হচ্ছে 4। এটা যদি হয় তাহলে p² + q² এর মান বের করতে হবে। এখন আমরা এই ম্যাথটা কিভাবে সলিউশন করব? দেখো আমরা এই p² + q² একটা সূত্র জানি, তাই না? এটা সূত্র কি p + q তার হোল স্কয়ার - 2pq a² + b² এর সূত্র। তাহলে এখানে যদি আমরা বসাই p + q এর মান আছে, কিন্তু pq এর মান কি আমাদের আছে? নাই। তাহলে আমরা এই সূত্র বসালে আসলে আমাদের এই ম্যাথটা করার ক্ষেত্রে খুব বেশি ফায়দা হবে না, সেই ক্ষেত্রে আমরা এটা দিয়ে কাজ করব না। এখানে দেখো তো আমরা যদি যে কোনোভাবে p এবং q এর মান আলাদা আলাদাভাবে বের করতে পারি, তাহলে সেখান থেকে কিন্তু আমরা খুব সহজেই p এবং q এর মান বসিয়ে তাকে বর্গ করে দিলেই, বর্গ করার পরে যোগ করলেই কিন্তু আমরা p² + q² এর মান পেয়ে যাব। তাহলে আমাদের যে দুইটা মান দেওয়া আছে সেই দুইটা মান আমরা একটু লিখি। p + q সমান কত দেওয়া আছে 8, p - q সমান কত দেওয়া আছে 4। এখন দেখো তো এখান থেকে আমাদের এই দুইটা সমীকরণকে যদি আমরা যোগ করি, তাহলে এখান থেকে আমাদের p এর মান বের করা সম্ভব না। যেহেতু একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে এই দুইটা অলরেডি বাদ যাবে। থাকবে কত এখানে 2p, আর এই দুইটাকে যোগ করলে 12। তাহলে আমাদের p এর মান কত 6। আমরা p এর মান পেয়ে গেলাম। এখন p এর মানটাকে যদি আমরা ধরা, এটা আমাদের 1 নং সমীকরণ, এটা আমাদের 2 নং সমীকরণ। এখন p এর মানটাকে যদি যেহেতু আমাদের এখানে প্লাস আছে তাহলে ঝামেলা কম। এখানে যদি বসিয়ে দেই 1 নং হতে 1 নং যদি বসিয়ে দেই, তাহলে p এর মান হচ্ছে 6। তাহলে 6 + q = 8। তাহলে আমরা q এর মান কত পেয়ে গেলাম 2 পেয়ে গেলাম, কারণ 8 থেকে 6 বিয়োগ করলে কত হবে 2 হবে। এখন দেখো আমরা p এর মানও পেয়ে গেছি, q এর মানও পেয়ে গেছি, বসিয়ে দাও। অতএব p² + q² সমান কত 6² + 2²। মাথায় রাখতে হবে যদি আমাদের সিঙ্গেল ডিজিট হয়, এই যে আমরা যে একটা সংখ্যা বা অঙ্ক লিখলাম, এটা যদি সিঙ্গেল ডিজিটের হয় তাহলে এই আমরা এরকম ভাবেও লিখতে পারি অথবা এরকম ভাবে ব্র্যাকেট দিয়েও লিখতে পারি। কিন্তু যদি এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ডিজিট না হয়ে ডাবল ডিজিট বা একের অধিক ডিজিট হয়, সেই ক্ষেত্রে অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করাটা উত্তম। তাহলে আমাদের ক্যালকুলেশন ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে যে সম্পূর্ণটুকুর উপরে আছে, বর্গ বা ঘন যে কোনো কিছু থাকুক। তাহলে দেখো 6 এর উপর স্কয়ার মানে কত 6 × 6, আমরা কত 36 প্লাস এখানে হচ্ছে 4, তাহলে মোট কত আসলো 40। এখন দেখো আমাদের সঠিক উত্তর 80, 60, 10 আর হচ্ছে 40। তাহলে সঠিক উত্তর কত 40। তাহলে দেখো আমরা সবসময় স্কয়ার করলেই বা এখানে কিউব থাকলেই সবসময় সূত্রেই পড়বে, বিষয়টা কিন্তু এরকম না। সূত্র ছাড়াও কিন্তু আমাদের এরকম ভাবে মান বের করে আমরা সলিউশন করে ফেলতে পারি। এরপরে এইটা কিভাবে করব দেখো, আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে p + q = 2, সরি x + y = 2, x² + y² = 4 যদি হয়, তাহলে x³ + y³ এর মান কত এটা বের করতে হবে। এখন দেখো আমরা x³ + y³ এর সূত্র জানি। x³ + y³ এর সূত্র কি x + y তার হোল কিউব -3xy × x + y, এই সূত্রটা আমরা জানি। এখন আমরা যদি এই যে দুইটা মান দেওয়া আছে এদের দিকে যদি একটু তাকাই, তাহলে দেখতে পাবো আমাদের x + y এর মান দেওয়া আছে। তাহলে আমরা চোখ বন্ধ করে এখানে x + y এখানে x + y বসিয়ে দিতে পারি। কিন্তু আমাদের xy এর মান যদি আমরা না জানি, তাহলে কি আমরা এইখান থেকে বের করলে আমরা এর মানটা পাবো? সরাসরি পাবো না। তাহলে আমাদের যে কোনো উপায়ে হোক x এবং y এর মানটা নিয়ে আসতে হবে। সেটা আমরা কিভাবে নিয়ে আসবো?
এই যে দেখো আমাদের আরেকটা জিনিস দেওয়া ছিল কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত 4, এটা আমাদের দেওয়া ছিল। এখন এখান থেকে এইটাকে দেখো তো আমরা এরকম ভাবে লিখতে পারি কিনা, যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy সমান 4 লেখা যায়? লেখা যায়। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু 4। তাহলে 2 স্কোয়ার মানে কত 4 মাইনাস 2xy সমান 4। তাহলে যদি এটাকে প্রক্ষান্তর করে দেই, মাইনাস 2xy সমান 4 মাইনাস 4 সমান কত 0। এখন মাইনাস 2 দ্বারা যদি উভয়পক্ষকে ভাগ করি তাহলে xy সমান কত 0, কারণ 0 কে আমরা যদি যাই দ্বারা ভাগ করি না কেন 0ই হবে। তাহলে আমরা xy এর মান কত পেয়ে গেলাম 0। এখন দেখো এখন কিন্তু আমরা এখানে x প্লাস y এর মানও জানি, xy এর মানও জানি। এখন যদি আমরা এই মানগুলো বসিয়ে দেই, x প্লাস y এর মান 2, তাহলে 2 কিউব মাইনাস 3 ইন্টু xy এর মান 0 ইন্টু x প্লাস y এর মান 2। এখন 0 যেহেতু আছে যাই গুণ থাকুক না কেন তা সেখানে কত হবে 0ই হবে। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8, কারণ 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 মাইনাস 0। তাহলে আমাদের এখানে উত্তর কত হবে 8। দেখো এই যে আমাদের অপশন দেওয়া আছে 8, 8 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে আসো, x সমান দেওয়া আছে হচ্ছে 2 মাইনাস রুট 3 যদি হয় তাহলে x প্লাস 1 বাই x এর মান কত। দেখো মান নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ম্যাথ আসে, এই সবগুলো কিন্তু একই একটা অধ্যায়েরই, এই যে একটা এই সবগুলো কিন্তু একটা অধ্যায়েরই ম্যাথ। সেই ক্ষেত্রে এই মান নির্ণয়ের অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, x সমান 2 মাইনাস রুট 3 যদি হয় তাহলে x প্লাস 1 বাই x এর মান কত। তাহলে আমাদের x এর মান দেওয়া আছে, যে কোনোভাবে যদি আমরা 1 বাই x এর মান বের করতে পারি তাহলে সেখানে বসিয়ে দিলে আমরা এইটুকুর মান পাবো। এখন দেখো আমরা একটা নিয়ম পড়েছিলাম যে এখানে x এর মান যা হবে, ধর x এর মান দেওয়া আছে এটা, তাহলে এইটাকে যদি আমরা ব্যস্তানুপাতিক করি বা উল্টানুপাতিক করি তাহলে এর যে অনুবন্ধী রাশি, এর কি বললাম অনুবন্ধী রাশি, অনুবন্ধী রাশি মানে হচ্ছে এই সবকিছুই সেম থাকবে, শুধু মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। অনুবন্ধী যে রাশি সেটা হবে তার ব্যস্তানুপাতিক যে মান সেটা। তাহলে এখানে আমরা লিখতে পারি 1/√3। এখন এটা আমরা হচ্ছে শর্টকাটে মনে রাখবো, কিন্তু এটা আবার বিস্তারিত কিভাবে আসে সেটা যদি আমরা তোমাদের দেখাই। এখানে যদি x এর মান প্লাস 11 থাকতো, ব্যস্তানুপাতিক করলে এটা মাইনাস আসতো। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে তার অনুবন্ধী রাশি হচ্ছে ঠিক তার বিপরীত যে চিহ্ন বিশিষ্ট রাশি আছে সেটা। এটা আবার কিভাবে আসে সেটা যদি আমি তোমাদের একটু ব্যাখ্যা করে দেখাই। x সমান কত দেওয়া আছে 2 মাইনাস রুট 3। যেহেতু এমসিকিউ তাহলে আমরা শর্টকাটে মনে রাখবো x এর মানকে বা যেই মানই দেওয়া থাকবে তাকে উল্টা করলে বা ব্যস্তানুপাতিক করলে বা উল্টানুপাতিক করলে তার অনুবন্ধী যে রাশিটা হবে সেটাই হবে তার উত্তর। আচ্ছা এখন দেখো আমরা 1/x যদি করি তাহলে এটাকে আমি লিখতে পারি 1/2 মাইনাস রুট 3। এখন আমাদের দেখো x এর মানও আছে 1/x এর মানও আছে। এখন এই মানগুলো বসিয়ে দিলে ক্যালকুলেশনটা অনেক জটিল হবে। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এইটাকে একটু মানে এই 1/x এটাকে আমরা 1/টাকে উঠিয়ে দেবো। সেটা কিভাবে দেখো, আমরা যদি ঠিক এর বিপরীত মান দ্বারা উপরে নিচে লব এবং হরকে গুণ করি তাহলে এখানে লেখা যায় এরকম, আর এখানে আমাদের থাকতেছে হচ্ছে এরকম, তাই না? এটা আমরা জানি। তাহলে এখন দেখো তো উপরে তো আমাদের এখানে 1 ছিল, তাহলে 1 দিয়ে গুণ করলে উপরে এইটাই থাকে 2 প্লাস রুট 3, আর এখানে a মাইনাস b ইন্টু a প্লাস b সূত্র পড়ছে না, তাহলে 2 স্কোয়ার মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার। এখন এখান থেকে আমাদের উপরে থাকতেছে 2 প্লাস রুট 3 আর নিচে হচ্ছে 4 মাইনাস 3, কারণ 2 এর উপর স্কোয়ার মানে 4 আর রুট 3 রুটের মান কত হাফ, হাফ আর এখানকার স্কোয়ারের 2, তাহলে হাফ আর 2 কাটা গেলে 1 থাকে, 3 এর উপর 1 মানে 3। এখন দেখো 4 মাইনাস 3 মানে কত 1, তাহলে নিচে 1 লেখা না লেখা একই কথা, তাহলে থাকতেছে কত 2 প্লাস রুট 3। দেখো এই যে আমরা এখানে যা লিখেছিলাম ক্যালকুলেশন করলে কিন্তু আমরা সেই জিনিসটা পেয়ে গেলাম। তাহলে এইটুকু আমাদের যেহেতু এমসিকিউ এত বড় করে সময় নষ্ট করে লেখার কোনো প্রয়োজন নাই, আমরা সরাসরি তার অনুবন্ধী যে রাশিটা আছে সেটা লিখে ফেলবো। এখন দেখো আমাদের x এর মান আমরা জানি, x প্লাস 1/x এর মানও জানি, তাহলে আমরা এখান থেকে x প্লাস 1/x এর মান সহজে বের করতে পারবো। x এর মান কত 2 মাইনাস রুট 3 প্লাস 1/x এর মান কত 2 প্লাস রুট 3। তাহলে দেখো এই প্লাসের রুট 3 মাইনাসের রুট 3 বাদ যায়, থাকে কত শুধুমাত্র 4। তাহলে এই যে 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখন দেখো এটা বের করতে তোমার কতটুকু সময় লাগবে,
আমি কিন্তু তোমাকে বিস্তারিত ব্যাখ্যা করে করে দিলাম। আমরা সরাসরি এখানে যেটা দেওয়া আছে তার অনুবন্ধী রাশি লিখে ফেলবো, তারপর এটাকে মনে মনে যোগ করব বা রাফ করে যোগ করব, তাহলে কিন্তু আমরা 4 সঠিক উত্তরটা পেয়ে যাব। আচ্ছা, এরপরে আসি যে 7p² - p - 8, এটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি, এই অধ্যায় থেকে আসা। এর সঠিক উৎপাদকীয় বিশ্লেষণ নিচের কোনটি? আমাদের রাশিটা দেওয়া আছে হচ্ছে 7p² - p - 8, এটা দেওয়া আছে। এখন এটার উৎপাদকীয় বিশ্লেষণ বের করতে হবে। তাহলে উৎপাদকীয় বিশ্লেষণ যদি বের করি, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 7p² থাকলো। এখন দেখো, আমরা উৎপাদক বিশ্লেষণ মানে কি মিডল টার্ম করবো, তাহলে আমাদের সহজ ক্যালকুলেশনটা সহজ হবে। তাহলে এটার নিয়ম কি? যোগ করলে যাতে মাইনাসের পি হয়, আবার গুণ করলে যাতে মাইনাসের এখানকার এই p² যে সহগ এবং এখানকার যে সহগ চিহ্ন সহ সেটা গুণ করলে যাতে সেটা সমান হয়। তাহলে কত? 7 8 56। এখন দেখো, আমরা 7 এবং 8 ভাগ করলেই তো আমাদের -1ও হয়, আবার 7 8 56 মিলে যায়। তাহলে এখানে যেহেতু 7 আছে, তাহলে এটাকে আমরা এখানে 7p রাখি। আর যেহেতু আমাদের এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস এখানে আমরা প্লাস রাখি। তাহলে আমাদের এখানে যদি -7 8p করি, তাহলে দেখো 7 8 56, আর -8 এর সাথে +7 যোগ করলে -p হয়। আর এখানে -8 7 8 56 মিলে গেল। তাহলে এখানে 7p কমন নাও, এখানে থাকতেছে কি p+1, আর এখানে যদি আমরা -8 কমন নেই p+1, তাহলে একটা হচ্ছে আমাদের উৎপাদক p+1, আরেকটা কত 7p - 8। দেখো আমাদের এটা সঠিক উত্তর দেওয়া আছে, এই যে p+1 এবং হচ্ছে 7p - 8। তাহলে আমাদের 2 নাম্বার যে অপশন খ নাম্বার, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে আসো যে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি দেওয়া আছে 15 এবং এদের গুণফলের মান দেওয়া আছে 56, সংখ্যাটি কত? এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম যে 2 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি, তাহলে আমরা ধরে নিলাম একটা হচ্ছে a আর একটা হচ্ছে b। তাহলে এদের সমষ্টি হচ্ছে 15 আর এদের গুণফল, তাহলে ab হচ্ছে কত? 56। এখন বলতে সংখ্যাটা কত? তাহলে দেখো, আমরা এটা কিন্তু মনে মনে হিসাব করে বের করতে পারি। বিষয়টা কিভাবে? যেহেতু আমরা এমসিকিউ করব, তাহলে আমাদের কিছু সংক্ষিপ্ত ট্রিক্স মনে রাখতে হবে। দেখো, আমরা এখানে কি একটা সংখ্যা সেটাকে যোগ করলে আমাদের 15 হবে, আবার গুণ করলে 56 হবে। দেখো 7 8 56, আবার 7 এবং 8 এই দুটোকে যদি আমরা যোগ করি কত হয়? 15 হয়। তাহলে আমাদের সঠিক উত্তর কত? 7 8 অথবা 8 7। কারণ দেখো, এই দুইটাকে যোগ করলে হয় 14, এই দুইটাকে যোগ করলে হয় 11, এই দুইটাকে যোগ করলে হয় 12। তাহলে তাদের যোগ করলে আবার গুণ করলে 32, গুণ করলে 28, গুণ করলে কত? 6 8 48। তাহলে 56 মিলতেছে না, আবার যোগ করলে 15 হচ্ছে না। তাহলে আমাদের সঠিক উত্তর কত? 7 8 বা 8 7। এখন এটা আমরা কিভাবে বের করব? সেটা বের করার জন্য আমরা এখানে যদি পক্ষান্তর করি, আমরা তো মুখে মুখে বের করে ফেললাম এমসিকিউর জন্য, এখন ব্যাখ্যা দেখবো আমরা। তাহলে b সমান কত? আমরা লিখতে পারি 15 - a, তাই না? এখন যদি আমরা এখানে b এর পরিবর্তে মানটা বসিয়ে দিই, তাহলে এরকম লেখা যায় না? এরকম লেখা যায়। এখন দেখো, আমরা যদি এই a দ্বারা গুণ করি, তাহলে এখানে 15a - a² = 56। এখন যদি আমরা এই পাশে সবকিছু নিয়ে আসি, a স্কোয়ারটাকে সামনে রাখো, তাহলে a² প্লাস 15a - 56। এখন এই মাইনাসটাকে ভ্যানিশ করার জন্য যদি মাইনাস দ্বারা গুণ করে দেই বা মাইনাস কমন নেই, তাহলে a² - 15a + 56 = 0। এখন দেখো, গুণফল 15 চলে, গুণফল না, যোগফল 15 চলে আসছে, গুণফল 56 চলে আসছে। আমরা একটা সূত্র জানি দ্বিঘাত সমীকরণে, যেটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, x² - মূলদ্বয়ের যোগফল * x প্লাস মূলদ্বয়ের গুণফল, সেই রিলেটেড অনুসারে কিন্তু চলে আসছে। তাহলে দেখো, এটাকে যদি আমরা মিডল টার্ম করি, এটাকে মিডল টার্ম করলে মান চলে আসবে একটা 7 আর একটা হচ্ছে 8, 7 8 56, মানে এরা এরকম ভাবে আসবে x² - 7a মাইনাস এখানে প্লাস দাও 8a - 56 = 0। এখান থেকে ক্যালকুলেশন করলে একটা আসবে a - 7 আর একটা আসবে a + 8 = 0। তাহলে আমাদের এখানে a প্লাস না, এখানে একটু ভুল হয়েছে আমাদের, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস। এই হচ্ছে 7 8 56 বা a², এখানে তো প্লাস আছে তাই না? এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে হবে মাইনাসের মাইনাস প্লাস মাইনাস। আচ্ছা, এরপর এখানে যদি মাইনাস কমন নেই, a² - 15a প্লাস, এখানে তো প্লাস,
এখানে প্লাস, তাহলে এখানে চলে আসবে কত মাইনাসের 8a মাইনাসের 7a প্লাস এটা। তাহলে এখান থেকে আমরা একটা মান পাবো হচ্ছে 8 আর একটা মান পাবো হচ্ছে 7, তাহলে সে আমাদের সঠিক উত্তর হবে এটা। এখন দেখো এইটুকু অংশ না করেও কিন্তু আমরা মুখে মুখে এটা কিন্তু বের করে ফেলতে পারতেছি। আচ্ছা, এরপরে আসো যে log x সমান যদি -2 হয়, এটা হচ্ছে সূচক এবং লগারিদম পঞ্চম অধ্যায়ের অঙ্ক। log x সমান যদি -2 হয় তাহলে x এর মান কত? আমাদের কি দেওয়া আছে? log x সমান -2। এখন এই যে আমাদের যে log x টা দেওয়া আছে এটা অবশ্যই 10 বেস log, তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি log 10x সমান -2। এরকম যদি হয় এটাকে আমরা এরকম লিখতে পারি x সমান 10 ইনভার্স 2। এই 10টাকে এই পাশে দেওয়া যায়, তাহলে 10 ইনভার্স 2 মানে কত? 1 ডিভাইডেড বাই 10 স্কয়ার, কারণ ইনভার্স মানে কি ভাগ, তাহলে আমরা যদি 1 বাই আকারে লিখি এরকম লেখা যায়, তাহলে এইটা মানে কত? 1 বাই 100, তাহলে এটাকে যদি করি তাহলে 0.01, তাহলে সঠিক উত্তর হবে 0.01। দেখো বিষয়গুলো করতে কিন্তু খুব বেশি সময় লাগতেছে না। এরপরে আসো যে 18 মিটার লম্বা, এটা হচ্ছে দশম অধ্যায় উচ্চতা, দূরত্ব এবং উচ্চতা নির্ণয় ত্রিকোণমিতির। 18 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে একটি দালানের ছাদ স্পর্শ করে, দালানের উচ্চতা কত মিটার? এটা আমরা কিভাবে করবো? আমরা একটা চিত্রের মাধ্যমে বিষয়টা সলিউশন করে ফেলি। আমাদের কি দেওয়া আছে? 18 মিটার লম্বা একটা মই, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ দিলাম, ভালোভাবে খেয়াল করো। এইটা হচ্ছে আমাদের মই, এইটা হচ্ছে মই, কত মিটার? 18 মিটার। এইটা হচ্ছে আমাদের মই। এখন মই কি আমরা দেয়ালের সাথে সোজাসুজি রাখি? মনে করো এটা আমার দেয়াল, মই কি আমাদের এরকম থাকে নাকি একটু এরকম হেলানো থাকে? হেলানো না থাকলে কিন্তু আমরা মই উঠতে পারি না, এরকম খারাপভাবে কিন্তু রাখা সম্ভব না, তাই না? তাহলে একটু হেলানো থাকবে। এখন এটা হেলানোর পরে এত মিটার লম্বা, তাহলে 18 মিটার লম্বা মই। এরপরে এখন দেখো মইটাকে যদি আমি খারাপভাবেই রাখি আর এইভাবে রাখি, মইয়ের যে দৈর্ঘ্য সেটা যে কোনো পরিবর্তন হয়? হয় না। 18 মিটার খাড়া রাখলে 18 মিটার, একটু শুয়ে দিলে 18 মিটার, শুয়ে দিলে উপর থেকে একটু নিচের দিকে আসে, খাড়া রাখলে উপর থেকে একটু মানে উপরের যে অংশটা সেটা একটু উপরের দিকে যায়, এইটুকুই পার্থক্য, তাছাড়া আর কিছু না। তাহলে দেখো এইটা কি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ আছে, তাহলে আমার ভূমি কোণটা এটা, এর সাথে কত ডিগ্রি কোণ করে আছে? 45 ডিগ্রি কোণ। এইটাতে আমাদের 90 ডিগ্রি আছেই, সমকোণ। এখন বলছে দালানের ছাদ স্পর্শ করে, দালানের উচ্চতা কত? তার মানে এই যে আমাদের যে দালান এইটা বের করতে হবে, এইটার মান বের করতে হবে। তাহলে আমরা কার কার মান এখানে জানি? দেখো আমরা এইটা হচ্ছে আমাদের লম্ব, লম্বের মান আমাদের বের করতে বলছে। এইটা হচ্ছে আমাদের অতিভুজ, অতিভুজের মান জানি, আর এইটা হচ্ছে আমাদের ভূমি। এখন এখানে আমাদের কার মান বের করতে হবে? আমাদের বের করতে হবে হচ্ছে লম্বের মান। তাহলে দেখো তো আমাদের লম্ব এবং অতিভুজের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, যেহেতু আমাদের এখানে 45 ডিগ্রি দেওয়া আছে। লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্ক কার? সাইনের, তাই না? সাগরে লবণ আছে, তাহলে আমরা সাইন 45 ডিগ্রি এটা সমান কত লিখতে পারি? লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের লম্ব কত? লম্ব হচ্ছে এইচ, যার মান আমরা বের করবো, আর এটা হচ্ছে কত? 18। তাহলে সাইন 45 ডিগ্রির মান আমরা সরাসরি জানি 1/√2 সমান এইচ ডিভাইডেড বাই 18। তাহলে এখন আমরা এইচ সমান কত লিখতে পারি? 18 ডিভাইডেড বাই √2, তাই না? আমরা ই করলে এখন দেখো 18কে যদি আমরা √টা দ্বারা ভাগ করি তাহলে মান আসবে 12.7 সামথিং একটা মান আসবে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে 12.7। তাহলে আমাদের এইচ এর মান কত? 12.7 মিটার। তাহলে আমরা মানটা কিন্তু বের করে ফেললাম, তাই না? এখন এখানে আমাদের ভূমির কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের যেহেতু লম্বের মান বের করব, কোণের মান আমাদের দেওয়া আছে, সেই ক্ষেত্রে লম্ব অতিভুজের সাথে সম্পর্কে সাইন দিয়ে আমরা কিন্তু সরাসরি মানটা বের করে ফেললাম। আচ্ছা, এরপরে আসো আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ, যে নিচের কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব? এটা হচ্ছে ত্রিভুজ অধ্যায়ের। তারপরে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এটাও কিন্তু আসছিল যে নিচের কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব। এখন দেখো বাহুগুলোর দিকে একটু খেয়াল করো, কোন বাহুর সাথে কোন বাহুর কি মিল আছে? আমরা জানি ত্রিভুজের মধ্যে বাহু কয়টা? 3টা, এবং কোণের উপর ভিত্তি করে, বাহুর উপরে ভিত্তি করে আবার বিভিন্ন প্রকারভেদ আছে। এটা হচ্ছে কি বাহুর উপরে ভিত্তি করে। বাহুর উপরে ভিত্তি করে ত্রিভুজ কত প্রকার? 3 প্রকার। সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। সমবাহু মানে কি সবগুলো বাহু সমান, সমদ্বিবাহু মানে যে কোনো 2 বাহু সমান, বিষমবাহু অসমবাহু মানে কোনো বাহুই সমান না। এখানে খেয়াল করে দেখো কোনো বাহুই সমান না, তাহলে এটা অবশ্যই কি একটা বিষমবাহু বা অসমবাহু ত্রিভুজ, তাই না? বিষমবাহু বা অসমবাহু ত্রিভুজ। এখন এই বিষমবাহু বা অসমবাহু ত্রিভুজের যে ত্রিভুজ গঠন করার ক্ষেত্রে একটা সূত্র আছে, সেই সূত্র যদি না হয় তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব না। সেই সূত্রটা কি? যে কোনো 2 বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে।
যে কোনো দুই, মনে করো আমাদের এ একটা বাহু, বি একটা বাহু, সি একটা বাহু, এই দুইটা বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহু পক্ষে বড় হতে হবে। আবার বি এবং সি এর যোগফল অবশ্যই এর থেকে বড় হতে হবে, এবং এ এবং সি এর যোগফল অবশ্যই বি এর থেকে বড় হতে হবে। এই তিনটা যদি আলাদা আলাদাভাবে সত্য না হয় তাহলে বিষমবাহু ত্রিভুজ গঠন করা সম্ভব না। এখন আমরা দেখি, প্রথমে এই ক্ষেত্রে আসে, ধরো এটা এ, এইটা বি, এইটা সি। দেখো এ এবং বি এর যোগফল হওয়ার কথা কি সি এর চেয়ে বড়, কিন্তু এ এবং বি কে যোগ করলে আমরা 3 পাই। 3 কি 3 এর চেয়ে বড় না, তাহলে এটা আমাদের সঠিক উত্তর না। এখানে আসো একই রকম, এটা এ, এটা বি, এটা সি। দেখো এ এবং বি যোগ করলে তৃতীয় বাহুর পক্ষে বড় হচ্ছে না, তাহলে এটা সঠিক উত্তর না। এটা ক্ষেত্রে আসো, এই দুইটাকে যোগ করলে 9 এর চেয়ে বড় হচ্ছে না, তাহলে এটা সঠিক উত্তর না। কিন্তু এই ক্ষেত্রে আসো, এটা এ, এটা বি, এটা সি। দেখো এ এবং বি এর যোগফল সি এর চেয়ে বড় বড়। দেখো এ এবং বি এর যোগফল 6, এখানে কত 5। আবার এই ক্ষেত্রে আসো, বি এবং সি এর যোগফল 9, এর চেয়ে বড়, এটাও সঠিক। আবার এ এবং সি এর যোগফল কত 7, 4 এর চেয়ে বড়। তাহলে আমাদের সঠিক উত্তর কত? এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে দেখো এখানে কিন্তু আমরা মোটামুটি 10টা 11টা এমসিকিউ কিন্তু সলিউশন করে ফেললাম, যা তোমাদের গণিত যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে বিভিন্ন অধ্যায় থেকে আসা প্রশ্ন। তাহলে আশা করি এই সলিউশনগুলো বুঝতে পেরেছো সবাই। ধন্যবাদ সবাইকে।